প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। প্রতিদিনের সিলটিভির অনুষ্ঠান, সকালের অনুষ্ঠান, সংবাদ সূচনা অনুষ্ঠান সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। অনিবার্য কারণবশত আজকের অনুষ্ঠানটি একটু আমরা দেরিতে করতে হচ্ছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আজকের আহ সংবাদ সরি সংবাদ শিরোনাম অনুষ্ঠানের সংবাদ বিশ্লেষণ করবেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদের শুভেচ্ছা। আহ, আজকেও যথারীতি আমাদের স্টুডিওতে জাতীয় পত্রিকা একটি এবং স্থানীয় পত্রিকা একটি এসছে, বাংলাদেশ প্রতিদিন জাতীয় পত্রিকা এবং দৈনিক কাজীর বাজার। দুটি পত্রিকারই আমি শিরোনাম পর্ব অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। পত্রিকা পড়ার আগেই আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 26 আগস্ট 2026, 11ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 12ই রবিউল আওয়াল 1448 হিজরি। আজ বুধবার। আজ সূর্যোদয় হয়েছে 5টা 30 মিনিট, সূর্য অস্ত যাবে 6টা 21 মিনিট। ঋতু পরিক্রমায় এখন চলছে শরৎকাল। হাতে নিচ্ছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। প্রথমে যে খবরটি পড়ে শুনেছি, বিদ্যুৎ নিয়ে খবর। সংকটের নেপথ্যে সাবোটাজ, বিদ্যুৎ ও জ্বালানি। খবরের কিছু দিক এখানে উল্লেখ করা হয়েছে। মুখ্য ভূমিকায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু, অস্থিরতা সৃষ্টি মূল লক্ষ্য। বেসরকারি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রিক উৎপাদন করতে পারবো, সভাপতি ডেভিড হাসানাত। এই বিদ্যুৎ নিয়ে যে সৃষ্ট জটিলতা, এই নিয়ে একটি সুন্দর প্রতিবেদন করেছে। আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 12ই রবিউল আওয়াল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেন এবং এই দিনে 63 বছর বয়সে উনি দুনিয়া থেকে বিদায় নেন। 632 সালে 63 বছর বয়সে তার ওফাত লাভ করেন। আয়ামে জাহিলিয়াতের এক যুগ ছিল, যে যুগে অন্ধকারাচ্ছন্ন ছিল। একটা শিশু বাচ্চা যদি মেয়ে জন্ম নিত তখন কবর দেওয়া হতো। এই ধরনের একটি দুর্বিষহ একটা সমাজ ব্যবস্থা ছিল। এই সময় আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন, খাতিমুন নবীন, সাইয়্যিদুল মুরসালিনের জন্ম হয়েছিল। আজ সারা বিশ্ব মুসলিম এই জন্মবার্ষিকীতে ঈদে মিলাদুন নবী করে যাচ্ছে। আজকে সরকারি ছুটিও উদযাপন করা হবে দেশে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে দেশ গড়ুন প্রধানমন্ত্রী। সার বিতরণে কারসাজি, বরাদ্দ পুরোপুরি উত্তোলন না করে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। আওয়ামী লীগ আমলের ডিলাররা পলাতক। সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে, তথ্য উপদেষ্টা। এই যে সবিরোধী কথাবার্তা, সারের যদি ঘাটতি না থাকে তাহলে এই সংকট কেন দেখা দিবে? এটা নিয়ে বিশ্লেষণে আসবো আপনার কাছে, শুনবো আপনার কাছ থেকে। অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি। প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার। সাবেক নবমান্য প্রেসিডেন্ট বিদিশার এরশাদের আরেকজন স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতারণা মামলার দেখাইয়া। এলএনজি আমদানি ব্যয় বছরে ছড়িয়ে যেতে পারে 1.5 লাখ কোটি টাকা। মোকাবেলায় ক্রাশ প্রোগ্রাম প্রধানমন্ত্রীর। বিদ্যুৎ নিয়ে জলদি, অর্থাৎ দেশের এই বিদ্যুৎ সংকট পরিস্থিতিতে মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ। ক্রাইসিস ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই ক্রাশ প্রোগ্রাম। রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংকে সংকট। শাহজালাল থার্ড টার্মিনাল পরিচালনা করতে চায় জাপান। হামের উপসর্গে 24 ঘন্টায় 5 শিশুর মৃত্যু। 2 লাখ আশ্রয় প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই কথা, ট্রাম্পের কথাবার্তাগুলো যেন কোনো অস্থিরতার মধ্যে, কখনো দেখা যায় আবার ছেড়ে দেওয়া হচ্ছে, আবার বাতিল করা হচ্ছে। এই একটা ধূম্রজালের মধ্যে ট্রাম্প সরকার আছে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা পড়ার পরে অতিথির কাছে আসবো, বিশ্লেষণ শুনবো। ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। চট্টগ্রামে 24 দিনে আক্রান্ত 861, খুলনায় বেসামাল স্বাস্থ্য বিভাগ। রাষ্ট্রপতি ফাঁসিবাদ যেন আর ফিরে না আসে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না। অতীতের কর্তৃত্ববাদ, ফাঁসিবাদ, অন্যায় যেন আর কখনো ফিরে না আসে। গতকাল ঈদে মিলাদুন নবী উপলক্ষে বাইতুল মোকাররম মসজিদের
অতিথি হিসেবে বলেন। জামাতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা। জামাতে ইসলামী প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদীর মতাদর্শের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কওমি ঘরানার আলেম সমাজ। 16 কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতি, রোহিঙ্গাদের ফেরার অধিকার রয়েছে, তবে পরিবেশ নেই। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন আরো ভয়াবহ, জাতিসংঘ। টাঙ্গাইলে মাদক কারবারির হাতে কলেজ ছাত্র খুন। মাদকের রেড জোন হয়ে উঠেছে রংপুর, 4 খুনের মামলা ডিবিতে। অত্যন্ত লোমহর্ষকর এক ফ্যামিলির 4 জন মারা গিয়েছিল। দেখা যায় এটা পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে বেরিয়ে আসছে এটা মাদকের ব্যাপারটা নিয়েই সংগঠিত। কলাবাগানে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার। ট্রাফিক সিগন্যাল মানছে না কেউ, পূর্বাচল 300 ফিট সড়ক। সাগরে ট্রলার ডুবি মিলল 5 জেলের লাশ। বঙ্গোপসাগর থেকে 16 জেলে উদ্ধার। বরগুনার পাথরঘাটার হাইরেট চর সংলগ্ন বঙ্গোপসাগরে এই ঘটনাটি ঘটেছিল। এখানে 5 জেলের লাশ উদ্ধার হয়েছে। একরামুল হত্যা, বদি সহ 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ। সাফারি পার্কে ফিরছে নিহার কলি ও সম্রাট বাহাদুর। হস্তির নাম, একদম হাতির নাম। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি সংস্কারে সহযোগিতা করতে চায় স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি নথির গতি বাড়তে বিশেষ টিম। সব ধরনের খবর মিলেই বাংলাদেশ প্রতিদিন শেষ পৃষ্ঠা শেষ করলো। আমি প্রথমে বলেছিলাম যে সংকটের নেপথ্যে সাবোটাজ এই বিদ্যুৎ জ্বালানি নিয়ে আসছে। এটা বিভিন্ন জনের বিভিন্ন মতামত। সাবেক সরকারের প্রতিমন্ত্রীকে দায়ী করা হয়েছে এই নিয়ে একটি প্রতিবেদন। এটা নিয়ে শুরু করতে পারেন। আসলে এই সরকার পরিবর্তন হলে একটা জটিলতা দেখা যায়, আর এই জটিলতার অংশ আসলে কতগুলো দেখলাম বিগত বিদ্যুৎ প্রতিমন্ত্রী দূষণ করা হয়েছে। অপরদিকে আমরা জানি যখন সরকারের পরিবর্তন হয় তখন একটা বুঝি দেখা যায় একটা সৃষ্টি করে ব্যবসা করতে পারে, বিশেষ করে যারা আগে ব্যবসা করেন বা তেলের ব্যবসার সঙ্গে জড়িত, কারণ হয় না, তখন ওই আমাদের সঙ্গে কালেক্টিভ হয়ে যারা কোম্পানি অর্ডার পায় ওরাই তেল সাপ্লাই করে। এই অবস্থায় কাজে হচ্ছে আমরা সরকারকে সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যদি দেখতে পারেন তাহলেই কিন্তু এটা ঢুকে আসবে। এখানে একটা কথা আমি সাংবাদিক ভাইটা বলছি যে 1.5 বছর কাটালো হচ্ছে মধ্যবর্তী সরকার, তারপরে এই সরকার। একটা সরকারের যদি কিছু করেও যায় তারপরে কি এতদিনেও কি 2 বছরে এটার সমাধান যদি না আসে তাদের উপরে যদি দোষ দিয়ে সমাধান হবে? ঠিক আছে, আমাদের ঠিকই আছে। বিগত সরকার যেগুলো ধারাবাহিকতা থাকতো তাহলে সমাধান আসতো। ধারাবাহিকতা সংকট বলে আপনি আখ্যায়িত করেছেন। এখানে অবশ্য বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য বর্তমান সরকারকে দোষ, সরকারকে প্রশ্নবোধক করার জন্যই বিষয়টা থেকে একটা সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন সরকারের আমলে ভিতরে কিছু মুক্ত মাননীয় প্রধানমন্ত্রী সাবেক আরেকজন মন্ত্রীকে আবারও দায়িত্ব দিয়েছেন, যিনি খালেদা জিয়ার আমলে যিনি ছিলেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, ওনাকে অভিজ্ঞ লোককে দেওয়া হয়েছে। তারপরে কি অভিজ্ঞ লোক আসার পরে কি এটা কি সমাধান আসবে না? অভিজ্ঞ লোক থাকেন ঠিকই, কিন্তু যারা ফাইল কাটেন বা ফাইলিং করেন আপনারা যারা আছেন ওনারা বলেন স্যার এইটা তো সমস্যা আছে, স্যার তো উনি আবার খাতাটা দেখা। জনগণ চায় বিদ্যুৎ, সরকার কঠোরভাবে এটা দমন করবে এই প্রত্যাশা। অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি। আর আরেকটি খবরের পাশাপাশি আছে প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার। বিদিশা আসলে ফ্ল্যাট বিক্রি করার সময় জালিয়াতি এই মামলায় মামলা কার্যকরী, এটা বিষয়ে আলোচনার বিষয় না। প্রতারণা মামলা আদালত সাজা দিয়েছে, এই জন্য ওনাকে আটক করা হয়েছে। অপরদিকে অর্থ পাচার ঠেকাতে আমদানি এলসি যারা খুলেন, আমরা দেখলাম এলসিটি একটা খবরের মধ্যে ওই বিদেশি মুদ্রা কম বেশ হয়, এই জন্য সরকার এলসি খোলার ব্যাপারে এবং এলসি যারা করে আমদানি করেন ওই ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছেন এবং সতর্কতা থাকবেন যাতে বাংলাদেশ থেকে কোনো অবৈধভাবে কোনো টাকা পাচার না হয়। অনেক অনেক ধন্যবাদ। শেষ পৃষ্ঠায় একটা খবরকে আমি বলছিলাম যে আপনার
পাশে আসবো আবার খবরটা বিশ্লেষণের জন্য। এই যে ফ্যামিলি কার্ড প্রকল্পের ব্যয় কমানোর দিচ্ছে রুদ্ধতার মনিটরিং। ফ্যামিলি কার্ড নিয়ে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডের ব্যয় কেমন করে কমানো হবে, বা কি বোঝেন এটা? তবে আমার মনে হয় এই যা দেখলাম আমরা আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করা, অনুষ্ঠানে অনেক পয়সা খরচ হয়ে যায়। আমি একজন লোককে 5টা টাকা দেবো, কিন্তু অনুষ্ঠান করতে গিয়ে 25 টাকা খরচ হয়ে যায়। সুন্দর একটা দিক তুলে ধরে। এগুলো আমরা যেমন একটা অনুদান করে হেঁটে হেঁটে দেওয়া যায়, প্রোগ্রাম করে বিশাল প্যান্ডেল মধ্যে মঞ্চে পিতা কাটলেন, এই যে খরচটা ওদের কাছে নিতে হয়, যাতে আমাদের খরচ কমে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আমার ফ্যামিলি কার্ডের ব্যয়টা যেন না বাড়ে, অন্যান্য অনুষ্ঠানটা না করে ফ্যামিলি কার্ডটা যথারীতি নিয়ে চলতে থাকো। আর কোন মাদকের রেড জোন হয়েছে রংপুরে, যে 4 খুনের আসলে রংপুর না, গোটা বাংলাদেশটাই, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় আমরা ঠাইট দিয়ে ছেদ দেওয়া যায়, সীমান্ত দিয়ে কিন্তু মাদক দেশে ঢুকে। সিলেটের জন্য মাঝে মধ্যে অপারেশনটা আটক হয়, ঠিক এই যে রংপুরের ঘটনা ঘটার পরে কিন্তু রেড জোন বিষয় আসছে, কিন্তু সবাই জানেন যে ঘটছে। এ ব্যাপারে প্রশাসনের সর্বস্ত মাঠ পর্যায়ে থেকে শুরু করে উপর পর্যায়ে কড়া নির্দেশনা থাকতে, এবং সীমান্তবর্তী এলাকাকে কঠোর ব্যবস্থা করলে কিন্তু মাদক আটকানো সম্ভব। এত বড় একটা আলোচিত ঘটনা শেষ না হতেই আবার টাঙ্গাইলে মাদক কারবারির হাতে কলেজ ছাত্র খুন। এই মাদক নিয়েই দেখেন যত সব গন্ডগোল, এখনো দাগ শুকায়নি। চোরাচালানের সঙ্গে মাদক আসে, দেশে প্রবেশ করে চোরা পণ্যের সঙ্গে, কাজে একটা সঙ্গে পরিপূরক। কাজে এই ব্যাপারে যে আমরা দেখছি কি নিচ থেকে কমিশন যায়, এই কমিশন সিস্টেম এবং স্বচ্ছতা ভিত্তিতে চেক দিলেই কিন্তু এগুলো সম্ভব। আর একটি সুখবরই বলা যেতে পারে, এই খবরটি বিশেষণ যদিও শেষ করবো আমরা, যাতে কাস্টমসের তৎপরতা বেড়েছে বিমানবন্দরে, এই কারণেই বাড়ছে রাজস্ব আদায়টা বেড়ে গেছে। এ ব্যাপারে আপনি কতটা কাস্টমসের তৎপরতা বেড়েছে, বাড়ানো উচিত, কিন্তু ফাইলে একটা লাইন বেশ কম হলে টাকা দাও, এই লাইনের সংযোগ কিন্তু স্বচ্ছতা নিয়ে আসে যে আমাদের বৈদেশিক মধ্যে রাজস্ব বাড়বে। এই বাড়ানোর কারণে একটা সুন্দর একটা প্রতিবেদন আসছে, আগস্টের 3 সপ্তাহের অভিযানে 15 কোটিরও বেশি রাজস্ব আদায় হয়েছে, বাড়ছে রাজস্ব আদায়। স্বচ্ছতার ভিত্তিতে করার কারণে, না হয়তো এখানে রাখা হয় যাতে স্যার আসলে তাই সুযোগ নিতে পারি। আপনার বক্তব্য যে কাস্টমসের তৎপরতা বাড়ছে, তার সাথে সাথে সিস্টেমটাকে যেন ডেভেলপমেন্ট করি, সিস্টেম ভালো থাকলে আমরা সবাই উপকৃত হবো, রাষ্ট্র উপকৃত হবে। না, এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু 15 কোটির বেশি রাজস্ব আদায় হয়েছে আগস্টের 3 সপ্তাহের অভিযানে মাত্র। এটা অত্যন্ত একটা ভালো দিক বলে আমরা মনে করি দেশের জন্য। অনেক ধন্যবাদ। জাতীয় পত্রিকা শেষ করে আমাদের সময় আজকে তাড়া করছে, যেহেতু আমরা লেট করে ফেলছি। আজকে হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক কাজীর বাজার পত্রিকা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ, সেটা আমরা জাতীয় পত্রিকায় পড়েছি। মহানবী সাল্লামের এই দিনে আবির্ভাব হয়েছিল এই বিশ্ব ধরায়। আমরা পুলকিত পুরা মুসলিম জাতি। সুনামগঞ্জের 5 আসন হবে 5টি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল সুনামগঞ্জের এক বৈঠকে বলেছেন যে ভাষা শিক্ষা করে প্রশিক্ষণ দিয়ে যুবকদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিয়ে সেটার উপর একটি কর্মশালা হয়েছে, প্রশিক্ষণ কেন্দ্র করার ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য একটি দুঃখজনক খবর, বিশ্বনাথে পুকুরে ডুবে প্রাণ গেল 11 বছরের শিশু। হবিগঞ্জে ভুল চিকিৎসায় পত্রিকা সম্পাদকের মৃত্যুর অভিযোগ। হবিগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, পরিকল্পিত নবায়ন ও সমন্বিত উন্নয়ন নতুন দিগন্ত। আগামী শীত থেকে দৃশ্যমান হবে মেগা প্রকল্পের কাজ, খন্দকার মুক্তাদির বাণিজ্য মন্ত্রী। পণ্যভূমি সিলেটকে মাস্টার প্ল্যানের আওতায় আধুনিক শহর করা হবে, জাকারিয়া তাহের। সিলেটের জন্য একটি নতুন দিগন্তই আমরা বলবো এটা। আরো খবর, সিইউকের আওতায় গোলাপগঞ্জ বিশ্বনাথ না রাখার আহ্বান 2 এমপির। এটা আবার একটু ব্যতিক্রম ধর্মী। সিইউকের আওতার থেকে গোলাপগঞ্জের বিয়ানীবাজারের এমপি এবং বিশ্বনাথ এবং ওসমানীনগরের সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ প্রেস কনফারেন্সে বলেছেন গোলাপগঞ্জ, বিশ্বনাথ এবং দক্ষিণ সুরমা। আসলে উন্নয়ন কর্তৃপক্ষটা কি, আমরা অনেক কার্যক্রম দেখলাম, সিটি কর্পোরেশনের অনেক কাজ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে চলে গেছে।
বা প্ল্যান যেটা আমরা দেখলাম উন্নয়ন কর্তৃপক্ষ, তাহলে ওই সিটির কাজটা কমে যাচ্ছে। ঠিক একইভাবে এই গোলাপগঞ্জ এবং সিলেট 6 এবং সিলেট 2 এমপি প্রতিবাদ করেছে আমরা থাকতে চাই না। আসলে এটা হলো কি সাধারণ জনগণের কথা। দেখবেন পৌরসভায় ঢুকতে গেলে অনেক পারমিশন লাগে, ইউনিয়নের কাজ করতে অনেক কিছু লাগে না, উন্নয়ন করতে ঢুকে যাবেন আপনি, তবে প্ল্যান ড্রেন সবকিছু উন্নয়ন কর্তৃপক্ষ পারমিশন ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন। এই উন্নয়ন কর্তৃপক্ষের কাজের সঙ্গে এই জন্য আমাদের যে 2 সাংসদ প্রতিবাদ করেছেন, এটা আসলে জনগণের মনের কথাই ওনারা মনে করেছেন। দক্ষিণ মালিক সাহেব নীরব কেন, আবার আজকে বলছেন দক্ষিণ সুরমা সিটি কর্পোরেশন চাই, আর পক্ষ বলছেন উত্তর দক্ষিণ দিয়ে কি করবেন, ছোট্ট একটা সিলেট শহর, উত্তর দক্ষিণ সিটি তো প্রয়োজন হয় না। আসলে সিটি কর্পোরেশনের যে দায়িত্বগুলো কিছুই থাকতেছে না। এইভাবে আমাদের প্রধানমন্ত্রী শাসিত বাংলাদেশ, রাষ্ট্রপতি সুনির্দিষ্ট কিছু কাজ করেন, ঠিক সিটি কর্পোরেশন 50% 75% করতে যাচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। মেয়রের দায়িত্ব খুবই কমে যাচ্ছে, আর সাইডের দায়িত্ব থাকবে, আর খোঁজ তোলার দায়িত্ব আর কোনো কাজই থাকছে না। আমরা এটা দেখলাম পরিকল্পনায়। ধন্যবাদ সাথে সাথে বিশ্লেষণ করার জন্য খবরটি। যেহেতু সিলেটের নতুন একটি পরিকল্পনার হতে যাচ্ছে এবং সেখানে প্রথমেই কিন্তু 2 এমপি কিন্তু 2 দিক থেকে এখানে তারা চাচ্ছে না, বাধাগ্রস্ত বলতে কি তারা এবং দক্ষিণ সীমাবাসী ঐক্যবদ্ধ হচ্ছেন প্রতিবাদ করার জন্য। আমরা লক্ষ্য করছি কালকে রাত্রে দেখলাম বিভিন্ন মিডিয়ায় ওই দক্ষিণ সীমা অধিকাংশ বলছেন আমরা চাচ্ছি না উন্নয়ন কর্তৃপক্ষ অধীনে থাকা। অন্য খবরের দিকে আসি আমরা। ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রী। খোয়াই নদীর বাঁধ দ্রুত মেরামতের এই ব্যাপারে কিছু আপনি। এক সময় ছিল খোয়াই হবিগঞ্জের দুঃখের খোয়াই। আমার ছোটবেলার স্মৃতি যখন থেকে বলতে হয়, বৃষ্টি হলে হবিগঞ্জ শহরে আমরা বাঁধে নিয়ে থাকতাম যে পানি ফেলতে হবে, কিন্তু খোয়াই প্রকল্প হওয়ার পরে হবিগঞ্জ শহরটা খুব সুন্দর হয়েছে। উভয় মানুষ সাধারণ চলার জন্য খোয়াই প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে, বিশাল প্রকল্প। কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন সময় যখন অতিবৃষ্টি হয় তখন বিভিন্ন বাংলা দেখা যায়। এই যে আমরা দেখলাম পত্রিকায় যে খোয়াই মেরামতের নির্দেশ দেওয়া হচ্ছে মন্ত্রী বলেছেন, কিন্তু আসলে পূর্ব থেকে অবস্থান ন্যায় গঠন করছে না। খোয়াই বাঁধের যে পর্যটন এলাকা রাখা হয়েছে, খোয়াই বাঁধের এই ব্যবসা যদি পরিকল্পিত হবে স্থানীয় প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসনের বিরুদ্ধে, তাহলে এই ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হচ্ছে না। এটা এই কাজের অনিয়মের কারণে কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থা চলে আসছে। আমরা আশা করব খোয়াই প্রকল্প বাস্তবায়িত হোক এবং প্রতিমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, নির্দেশনার কাজটি স্বচ্ছতা ভিত্তিতে অনেক অনেক ধন্যবাদ। যারা এই দুর্যোগে পড়েছেন তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে সরকার ইতিমধ্যেই ক্যাম্প চালু করেছেন যাতে আশ্রয় নিতে পারে, এবং আমরা আশা করবো প্রশাসন এবং মন্ত্রী যৌথভাবে কাজটা জরুরি ভিত্তিতে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আর একটি খবর, সেলফি ব্রিজে কিশোর খুনের ঘটনা, গ্রেপ্তারকৃত আসামি জুয়েলের 3 দিনের রিমান্ড মঞ্জুর। সেলফি ব্রিজ বলতে আমাদের কাজীবাজার ডিস্ট্রিক্টে সেলফি তোলা হিসেবে নামকরণ হয়েছে সেলফি ব্রিজ। বিয়ানীবাজার 22 লাখ টাকার ইয়াবা সহ গ্রেপ্তার 3। সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী যাত্রী নিহত, আহত 20। সুনামগঞ্জ সিলেট অঞ্চল মহাসড়কে সুনামগঞ্জের সদর উপজেলায় জানিগাঁও এলাকায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এই দুর্ঘটনা ঘটে। কোম্পানিগঞ্জে বিপুল পরিমাণ পাথর জব্দ, সীমান্তে 15 কোটি টাকার চোরাই পণ্য জব্দ। আরো খবর, এটা আমরা এই নিয়ে ব্যাখ্যা চাইছিলাম। সুনামগঞ্জের 5 আসন হবে 5টি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, যেটা পড়েছি যে প্রবাসে যাওয়ার জন্য যে যুব সমাজ চায় তারা ভাষা জানে না, অনেক সময় তাদের হচ্ছে ভালো কোনো প্রশিক্ষণ নাই, ভাষা ছাড়াও কিছু প্রশিক্ষিত হতে হবে, যেটা একাডেমিক্যাল শিক্ষার পাশাপাশি যে প্রশিক্ষণ যেটা কর্মসংস্থান আসলে দায়িত্ব সেটাও নাই। এই নিয়ে বিভিন্ন জেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গঠন করা হয়েছিল। বর্তমানে আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব আরিফুল হক চৌধুরী গতকালকে সুনামগঞ্জে অনুষ্ঠানে বলেছেন, সুনামগঞ্জের প্রতিটি আসলে ভাষা প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র করতে হবে, এবং সুনামগঞ্জ জেলা শহরে আছে প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের এই সুনামগঞ্জ 3 আসনের রানীগঞ্জ ইউনিয়নে 25 কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে, কিন্তু এখনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। ঠিক একইভাবে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালু করবেন, এই জন্য মন্ত্রীকে অভিনন্দন, এবং স্থানীয় সংসদ সদস্যকে আমরা অনুরোধ করবো তাদের যে অঘোষিত ব্যাপার রয়েছে, যেমন আমাদের সুনামগঞ্জ হসপিটাল মেডিকেল কলেজ হয়েছে কিন্তু হসপিটাল চালু করা হয় নাই, ঠিক একইভাবে
আমরা লক্ষ্য করে থাকবেন সোনামণি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 135 একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু অধিগ্রহণের জায়গায় ইচ্ছে করলে বিল্ডিং তোলা যায়, কিন্তু তোলা হচ্ছে না। কাজে আমরা বলবো, আমাদের মন্ত্রী মহোদয় যে কথাটি বলে এসেছেন, প্রশিক্ষিত কর্মী হলে বিদেশে তার পাঠানো সম্ভব হবে এবং দক্ষতার ভিত্তিতে গেলে ওদের শ্রমবাজার বৃদ্ধি পাবে এবং দেশের সুনাম বৃদ্ধি পাবে। বিশেষ করে আপনার লক্ষ্য করে থাকবেন, জাপান এবং কোরিয়ার ভাষা চালু হওয়ার পরে আমাদের দেশ থেকে বিপুল সংখ্যক কর্মী জাপান এবং কোরিয়া গিয়েছে এবং ওরা ভালো করছে। এবং আমার অভিনন্দন জানাচ্ছি আমাদের আলিপুর চন্দ্রিকা, তিনি সুনামগঞ্জ জেলায় এইরকম উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেটের সব জায়গায় যেন এরকম ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়। আমরা জানি যে প্রশিক্ষণের বিকল্প কিছু নেই, যদি ভালো কিছু করতে গেলে প্রশিক্ষণের দরকার। কিন্তু একটা হতাশার কথা বলেছেন, ইতিপূর্বে যে কয়টি প্রতিষ্ঠান করা হয়েছে সেখানে লোকবলের অভাব ইত্যাদি আছে। এখন 5টি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হবে 5টি ইয়াতে, এখানে যেন লোকবল সেই রকম থাকে সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। 5টি আসনে 5 গুণা 10টা উপজেলা, 13টা উপজেলা কিন্তু 5টি আসনে। আচ্ছা, আরো খবর পড়ার পরে আসবো আপনার কাছে আবারও। সরকারি টাকা অপচয়ে মাদকের আড্ডাখানা, লক্ষ্যচ্যুত দেশের প্রথম স্টোন মিউজিয়ামে সরকারি টাকা অপচয়ে মাদকের আড্ডাখানা হয়েছে এখানে। আসলে গোয়ালঘাট উপজেলা প্রশাসন এই যে স্টোন কাসার মিউজিয়ামটা রয়েছে রক্ষণাবেক্ষণ ভাবে এরকম করছে। এখানে যদি রক্ষণাবেক্ষণ রাখা যায় এবং সিকিউরিটি ব্যবস্থা হলে তখন এখানে মাদকের আড্ডা কমে যাবে। এবং আমরা আশা করবো স্থানীয় প্রশাসন ওই জায়গাটাকে সংস্কার করবেন এবং তদারকিতে নিয়ে আসবে। আসলে একটা স্টোন মিউজিয়াম, এখানে অনেক সময় পর্যটকরা যাবে, এখানে একটা সোর্স অফ ইনকামেরও জায়গা। বিভিন্ন স্টোন রাখা হয়েছে বিভিন্ন প্রজাতি পর্যায়ের। কাজে এই ব্যাপারে যদি স্থানীয় প্রশাসন উদ্যোগ নেন তাহলে আড্ডাটা কমে যাবে। সেই উদ্যোগের জন্য তো এখানে একটি করাও হয়েছে। এই যে মিউজিয়ামটা, স্টোন মিউজিয়ামটা করাচ্ছে, বিভিন্ন ধরনের পাথরের সাথে মানুষ পরিচিত হবে, এক জায়গার মধ্যে সবকিছু পাবে, কিন্তু সেই জায়গায় মাদকের আড্ডাখানা অত্যন্ত দুঃখজনক। স্থানীয় প্রশাসন এবং স্থানীয় পর্যায়েরা উদ্যোগ নিতে হবে। আসি শেষ পৃষ্ঠায় স্থানীয় পত্রিকা দৈনিক কাজীর বাজারের। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে ভূমিকা রাখে। বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আমাদের সিটি প্রশাসক আব্দুল কাইম চৌধুরী বলেছেন, এখানেও প্রশিক্ষণের কথাকে যোগ দেওয়া হয়েছে। মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। নজরুল ইসলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ নজরুল ইসলাম বলেছেন একটি অনুষ্ঠানে। বাংলাদেশ মানবাধিকার বাস্তব ফাউন্ডেশন সিলেট বিভাগীয় নতুন কমিটি মেয়াদের আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে কথাটি বলেন। আরো খবর, নর্থ ইস্ট মেডিকেল কলেজে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। আসলে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান হচ্ছে, তারই একটি ধারাবাহিকতায় নর্থ ইস্ট মেডিকেলের একটি খবর এসছে এখানে। গোলাপগঞ্জে এএসআই সহ 7 জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ, অর্থাৎ বেড়াই ধান খাচ্ছে যাদেরকে জনগণের জন্য দেওয়া হয়েছে তাদের উপরে অভিযোগ এসছে। নগরীতে বিভিন্ন অপরাধে 64 জন গ্রেপ্তার। দিরায়ে 6.5 লাখ টাকার ইয়াবা সহ যুবক গ্রেপ্তার। জনতাপুরে অবৈধভাবে ব্যালট উত্তোলনের দায়ে জরিমানা। সমসাময়িক একই ধরনের খবর, পাশাপাশি খবরগুলো। গোয়াইনঘাটে পুড়িয়ে দেওয়া হলো নিষিদ্ধ যান। প্রায় 8 লাখ টাকায় ভারতীয় নাসিরউদ্দিন বিড়ি জব্দ। আসলে নাসিরউদ্দিন বিড়ি গরিব মানুষের জন্য কিন্তু একটা কি সুখের একটা জিনিস। আসলে নাসিরউদ্দিন বিড়ির পাশাপাশি কিন্তু মাদক চলে আসে। যেমন ঔষধ আছে, খাসের ঔষধ, এটাকে মাদক বানানো হয়েছে। খাসের ওষুধ যেটা আমাদের হোমিওপ্যাথি পদ্ধতিতে পাওয়া যায়, ওটা মাদক হিসেবে ব্যবহার করে। তবে নাসিরউদ্দিন বিড়ি কিন্তু এক শ্রেণীর মানুষের জন্য অত্যন্ত প্রিয় বিড়ি। এটাকে হয়তো তার অন্য প্রক্রিয়ায় যদি না করা হয় তারপরে এরকম করে আসবে এবং জব্দ হবে, কিন্তু ফল কিচ্ছু হবে না। কিন্তু নাসির বিড়ি শুধু নয়, মাদকের আসলে বাজার আমাদের রাস্তা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে কিন্তু শহরে চলে আসে বিভিন্ন সিস্টেম। এই সিস্টেমে যদি বিভিন্ন পয়েন্টে চেক দেওয়া যায় তাহলে এগুলো আসবে না। ধূমপানে বিষ পান, এটা প্রত্যেকই সিগারেটের গায়ে লেখা থাকে। নাসিরউদ্দিন বিড়িও ধূমপানের সেই একটি অংশ। এটা আমরা জনগণ যদি এখানে ক্ষান্ত হই তাহলে এরকম করে আসবেও না, জব্দ হবে না ইনশাআল্লাহ। আমি যে খবরটি বলেছিলাম যে মানবাধিকার কর্মীরা অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, নতুন কমিটি গঠন করে পরে তাদের অনুষ্ঠানে
এই কথাটি বলেছেন। মানবাধিকার কর্মীরা কাজ করেন সত্যি, কিন্তু ওনাদের মধ্যে মানবাধিকার কতটুকু আছে? যারা দায়িত্বে আছে, ওনাদের 6টা-5টা পোস্ট নিয়ে আসে মানবাধিকার বিভিন্ন সংস্থা, তাহলে একটা পোস্ট নেন। ফাউন্ডেশনে আছেন, আবার অধিকারে আছেন, আবার ওই একই ব্যক্তি বিভিন্ন সংস্থার দায়িত্বে। এটা কি মানবাধিকার লঙ্ঘন হয় না? ওখানে অন্য লোককে দেন না কেন? আমি নিজেই 5টা সংস্থার সভাপতি হয়ে গেলাম, ওখানে নতুন লোক নিয়ে আসেন, তাহলে মানবাধিকার লঙ্ঘন হবে না? ওদিকে বেড়ে দিতে হবে যারা বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত। ধন্যবাদ আপনাকে। মানুষ মানুষের জন্য কাজ করবে মানবাধিকার কর্মীরা। এখানে পোস্ট বড় কথা নয়, পোস্টটা যেন সুবিন্যস্ত হয়, এই কথাটাই আপনি বলতে চেয়েছেন, সেটাই হোক। কাদিরবাজার পত্রিকা পড়ার আগে আরেকটি ক্ষয় নদীর কথা আপনি বলেছেন। আর আমরা আজকের পত্রিকা এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের সময়ের কিছু অভাব, অর্থাৎ অনেক দেরিতে আমরা শুরু করেছিলাম, আমরা যদি দুঃখ প্রকাশ করেছি আমরা এর জন্য। সুন্দর বিশ্লেষণ করার জন্য অতিথি সাংবাদিক এইয়া চৌধুরীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আবার। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আজকে স্কুল অফ জয়ের সৌজন্যে অনুষ্ঠিত হলো, সম্প্রচারিত হলো। অতৃপ্ত শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র নয়া সড়ক সিলেটের প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।